আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের সাধারণ সম্পাদিকা, প্রাক্তন সাংসদ, লড়াকু নেত্রী লকেট চট্টোপাধ্যায়, মাননীয় বিধায়ক সৌরভ সিকদার, মাননীয় বিধায়ক আইনজীবী কৌস্তব বাগচি, মাননীয় চণ্ডীচরণ রায় আমাদের এই জেলার বিজেপির সভাপতি, আমাদের আরও দুই বরিষ্ঠ নেতা মানসদা এবং কিশোরদা আছেন। আমি সকলকে যথাযথ স্থানে সম্মান জানিয়ে সমবেত ভদ্রমণ্ডলীকে স্বাগত জানাই। প্রথমত আপনারা জানেন যে একদিকে আমাদের ডাক্তার বোনের এই মর্মান্তিক পরিণতি এবং এই দুঃখজনক অধ্যায়, তার এই মর্মান্তিক 9ই আগস্ট যাতে আমরা না ভুলি তার প্রচেষ্টা। দ্বিতীয় হচ্ছে এই দিনে অঙ্গীকার এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সমাজ, সরকার, রাজনৈতিক দল, ব্যক্তি সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে তার জন্য কামনা এবং প্রার্থনা। তৃতীয়ত, আমরা কিভাবে ডাক্তার বোনের স্মৃতিকে অক্ষয় অমর করে রাখব তার প্রচেষ্টা। চতুর্থত, আমরা অভিযুক্তদের বা সম্ভাব্য অভিযুক্তদের তাদের কিভাবে আইনি পথে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত দিতে পারব। এই চারটি বিষয়ের উপরে যদি আলোচনা করা যায় তাহলে প্রথমত বলবো, আজকে পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে ডাক্তার বোনের এই মর্মান্তিক পরিণতি, যা কলকাতার একটি নামী মেডিকেল কলেজ হসপিটালে সুরক্ষিত বলয়ের মধ্যে হয়েছে, তাকে ধিক্কার জানিয়ে স্বাস্থ্য দপ্তর সরকারি কর্মসূচি পালিত করেছে। তার সঙ্গে অনেক সংগঠন, অনেক ব্যক্তি, কেউ রাস্তায়, কেউ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, কেউ নানাভাবে আজকের দিনে ডাক্তার বোনের বিদেয়ী আত্মার শান্তি এবং অমরত্ব প্রার্থনা করেছেন। দ্বিতীয়ত, ভবিষ্যতে যাতে এই ধরনের সামাজিক ব্যাধি থেকে আমরা বেরিয়ে আসি। একটু আগে মাতৃসমা দিদি, অভয়ার মা তথা আমাদের বিধায়িকা, তিনিও প্রার্থনা করেছেন সকলের কাছে, পরম করুণাময় ঈশ্বর থেকে, প্রশাসন, সরকার থেকে, সমাজ থেকে, সকলের কাছে তার পরিবারের যে ক্ষতি হয়েছে তিনি এবং শেখর বাবু যে যন্ত্রণায় কাতরাচ্ছেন, যেটা তারা মেনে নিতে পারছেন না, মেনে নেওয়া কঠিন, এই পরিণতি যাতে আর কোনো পরিবারে না ঘটে। আমি এই 3 মাস মুখ্যমন্ত্রিত্ব কালে আমি দেখেছি পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা একটা সামাজিক
ব্যাধিতে পরিণত হয়েছে। এই ঘটনা তো সুরক্ষিত বলয়, এর সঙ্গে কোনো ঘটনারই তুল্যমূল্য বিচার করা যায় না। একেবারে সুরক্ষিত বলয়। তার বাইরেও যে যে ঘটনাগুলো ঘটছে, এটা আটকাতে গেলে সরকারের আইন প্রণয়নকারী সংস্থা, বিচার ব্যবস্থা, সমাজ, নাগরিক সকলের একটা মেলবন্ধন এবং অঙ্গীকারের প্রয়োজন আছে, যা আমরা এই ধরনের ঘটনার ক্ষেত্রে রাজনীতি করব না, ধর্ম দেখব না, সম্প্রদায়ের কথা ভাবব না, স্বজনপ্রীতি দেখাবো না, দুর্বলতা প্রকাশ করব না, ব্যক্তি সম্পর্ক থেকে দূরে থাকব এবং চোখ বন্ধ করে যত কঠোর এবং কঠিন হওয়া যায় সেটা আমরা করব। তাহলে এই ধরনের ঘটনা বন্ধ হতে পারে। সরকার দায়িত্ব নেওয়ার পরে আমি দুটো পুলিশের নিচের লেভেলে সিনিয়র অফিসারদের পাশে রেখে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ নয়, ওসিআইসির সঙ্গে মিটিং করা। তারা এসপিসিপি লেভেল অবধি মিটিং করে। আমি ডায়মন্ড হারবারে গেছিলাম, সেখান থেকে ভার্চুয়ালি সব থানার ওসিআইসিদের বলেছিলাম যে মহিলা নির্যাতন, রেপ, গ্যাংরেপ, মলস্টেশন এবং পস্কের আওতায় যে সমস্ত শিশুদের উপর অত্যাচার, এক্ষেত্রে কারোর ফোনের জন্য, নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। যা দরকার তাই করবেন। কেউ হস্তক্ষেপ করবে না। তারপরে কয়েকটা ঘটনা ঘটেছে। আমি বিগত মুখ্যমন্ত্রীর মতো ছোট ঘটনা, প্রেমের গল্প, মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল, 10 লাখ তো দেওয়া যেতেই পারে, এ ধরনের কথা বলায় বিশ্বাস করি না। আমি বলেছিলাম খোলা হাতে দমন করুন। আপনারা দেখেছেন বারুইপুরের ক্ষেত্রে পুলিশ যা করার তাই করেছে। আপনাদের আমি কথা দিতে পারি, নারী নির্যাতন, দিদি, বোন, মার উপর অত্যাচার, শিশু কন্যাদের উপর অত্যাচার, ভারতীয় ন্যায় সংহিতা আইনি পথে আইনকে কিভাবে প্রয়োগ করতে হয় দ্রুততার সঙ্গে, এই সরকার সেটা করে দেখাবে। আমি পুরো ল ডিপার্টমেন্টকে নিয়ে, হোম ডিপার্টমেন্টকে নিয়ে বসেছিলাম যে এখনো অবধি কতগুলো বুদ্ধবাবু বা বিগত 15 বছরের সরকারের সময়কালে পানিশমেন্ট হয়েছে,
অথচ কার্যকর হয়নি এমন 18টা কেস আমার সামনে এসেছে। আমি শুধু পুলিশ মন্ত্রী নই, আমি ল জুডিশিয়াল মিনিস্টার অলসো, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি 18টা এমন মামলা বের করেছি, তার মধ্যে 6টা মামলা যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে, লোয়ার কোর্টে এসিজিএম সেই মামলাকে চিহ্নিত করেছি। 6 জন স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করেছি এবং আমি চাই এই লম্বা বিচারের প্রসেস, লোয়ার কোর্টে পানিশমেন্ট, হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, এই এত বড় লম্বা প্রসেস যাতে সরকার দ্রুততার সঙ্গে তার বিচার বিভাগ তার স্পেশাল পিপি নিয়োগ করে আরো আইনি পথে উদাহরণ তৈরি করে, যাতে এই সামাজিক দূষণ, এই বর্বরচিত অত্যাচার, যা পশুরাও লজ্জা পাবে, এদেরকে মানুষের পর্যায়ে ফেলা যায় না। মানুষ শব্দকে আপনি যদি ভেঙে ফেলেন, তার হুঁশ যার আছে সেই মানুষ। আমি মনে করি এরা হুঁশযুক্ত লোক নয়, এদের ব্যবস্থা নিতে হবে। আপনাদের বন্ধু শুভেন্দু করে দেখাবে, ভরসা রাখতে পারেন। তার সাথে সাথে আমি কারণ অ্যানালাইসিস করতে গিয়ে দেখেছি গোটা রাজ্যটাকে বিগত সরকার নেশাতে ডুবিয়ে দিয়ে গেছে। শুধু লাইসেন্সযুক্ত মদের দোকান নয়, লাইসেন্সের বাইরে হাজার হাজার অবৈধ নেশা কেন্দ্র, বর্ডার পেরিয়ে বিভিন্ন রাজ্য থেকে গাঁজা, হেরোইন, ফেন্সিডিল মোড়ে, পাড়ায়, কলেজ, স্কুলের গায়ে, কি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। এবং যে কটা কেস আমি স্টাডি করে দেখেছি, ম্যাক্সিমামই অ্যাডিক্টেড। আমি কিছুদিন আগে জলপাইগুড়ি গেছিলাম। সিকিমে একটা টানেল দুর্ঘটনায় কিছু মানুষ মারা গেছিলেন, তাদের পরিবারের পাশে দাঁড়াতে। আমি গাড়ি করে আসছিলাম, দুটো ইয়াং ছেলে 18-19 হবে হাত দেখিয়ে আমাকে দাঁড় করায়। তারা আমাকে বলে, স্যার এই কলেজের পাশে সন্ধ্যাবেলা এখানে গাঁজা, চরস সব চলে, আপনি কিছু করুন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঠিকভাবে নেশা মুক্ত ভারতের কথা বলেছেন, এটা খুব প্রয়োজন আছে। আসুন ডাক্তার বোনের তার এই প্রজ্বলিত শিখাকে সামনে রেখে আমরা শপথ নিই, এই পশ্চিমবঙ্গেও আমরা সমস্ত রকমের সামাজিক ব্যাধি থেকে সমাজকে বের করার জন্য সরকার আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব, যেখানে রাজনীতি থাকবে না, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। এবারে আসুন অভয়ার বিচারের প্রশ্নে। যে কঠিন কঠোর
হার না মানা লড়াই রত্না দেবী এবং শেখর বাবু দিয়ে যাচ্ছেন। এদের পা ধুয়ে জল খেলেও আমাদের তাতেও মনে হয় এদের ঋণ শোধ করা যাবে না। আমার এই রাজনৈতিক জীবনে আমি কখনো দেখিনি এই রকম মাথা উঁচু করে লড়াই। শিয়ালদার লোয়ার যখন প্রথম 14ই আগস্ট 2024 তৎকালীন মুখ্যমন্ত্রী বললেন